দিল্লির নির্বাচনের ফলাফল নিয়ে। ফলাফল ইতিমধ্যেই তো সকলের জানা। দিল্লি নির্বাচনের আগে আমরা অনুষ্ঠান করেছিলাম। এবার শুরুর থেকেই মনে হচ্ছিল যে বিজেপি জোরদার লড়াইতে আছে। ভোটে ফলাফল বেরোনোর পর দেখা যাচ্ছে 70টির মধ্যে 48টি আসন বিজেপি জিতেছে, 22টি আম আদমি পার্টি, কংগ্রেস একটিও নয়। যে রাজনৈতিক প্রশ্নগুলো খুব সংক্ষেপে আমি তুলছি এবং কিছুটা চর্চা করার চেষ্টা করছি, সেগুলো হচ্ছে, প্রথমত, কংগ্রেসের এই নির্বাচনে আলাদা করে লড়ার কি প্রয়োজন ছিল? পরপর 3টি নির্বাচনে বিধানসভাতে এবং লোকসভাতে কংগ্রেসের আসন সংখ্যা 0 দিল্লিতে। এবারের 2024-এর লোকসভা ভোটের যা ফলাফল, তার বিচারেও কংগ্রেসের সাফল্যের কোনো সম্ভাবনা ছিল না। 24 সালে লোকসভা ভোট হয়ে গিয়েছে, আবার লোকসভা ভোট হবে 5 বছর পরে। এই তথাকথিত ইন্ডিয়া নামক যে রাজনৈতিক জোটটি তৈরি হয়েছিল, বড় বড় রাজনৈতিক ভাষণ দিয়ে আদর্শের কথা ঘোষণা করে বিজেপি বিরোধী, ধর্মের ভিত্তিতে রাজনীতি করার মূল ধারার বিরোধী বলে নিজেদের ঘোষণা করে যে জোটের আত্মপ্রকাশ ঘটেছিল, তার কি হলো? উত্তর হচ্ছে, কিছুই হলো না। এই নির্বাচনে কংগ্রেসে আলাদা লড়ার কোনো প্রয়োজন ছিল না। কংগ্রেসের কিছু প্রবক্তা, কিছু মুখপাত্র, তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এসে দলের পরাজয়ের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। রাহুল গান্ধী অতি সম্প্রতি উপলব্ধি করেছেন যে তার দল এনজিও নয়। এনজিও নয় ঠিকই, এনজিও নয় বলেই কংগ্রেস যদি একটু রাজনীতির কথা বিবেচনা করে ভোটে লড়ে, তাহলে সম্ভবত ভালো হয়। ভোটের ফলাফল এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ বিশ্লেষণ করার সময় আসেনি। কংগ্রেস ভোটে না লড়লে আম আদমি পার্টি বিশাল সুবিধা হতো, সে কথা এখনই বলা যাচ্ছে না। কিন্তু রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে কংগ্রেসকে সচেতন হতে হবে। দ্বিতীয় এই ভোটের যে শিক্ষা, সেটা হচ্ছে এই যে কোন নির্বাচক মণ্ডলীকে, ইলেকট্রেটকে হাতের মুঠোয় রয়েছে এভাবে কোনো রাজনৈতিক দলের ধরে নেওয়া উচিত নয়। দিল্লিতে এর আগে নির্বাচনগুলো ফলাফল কি হয়েছে? বিজেপি 70টার মধ্যে 3টে আসন জিতেছে, 8টে আসন জিতেছে। আম আদমি পার্টি ধরেই নিয়েছিল যে দিল্লি তাদের দখলে থাকবে, যেহেতু স্বাস্থ্য এবং শিক্ষার মতো কিছু ক্ষেত্রে তারা কিছু মৌলিক পরিবর্তন গোড়ার দিকে আনতে পেরেছিল। কিন্তু দুর্নীতির যে অভিযোগ, বিলাসবহুলভাবে জীবনযাপনের যে অভিযোগ বিজেপি বারবার করে এসছে, তা কিছুটা সত্যি, পুরোটা সত্যি নাও হতে পারে। যে শীষমহল আখ্যা দেওয়া হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকে, বাসভবনকে, সেই শীষমহল যখন মিডিয়াকে নিয়ে ছবি তোলাতে গিয়েছিলেন তার আম আদমি পার্টির নেতারা, তখন সেখানে তাদের ঢুকতে দেওয়া হয়নি। অরবিন্দ কেজরিওয়াল সামান্য একটা অভিযোগ করেছেন যে বিজেপি ঘোড়া কেনা বেচা করে সরকার গড়ার চেষ্টা করবে। এই অভিযোগ প্রতিষ্ঠিত সত্য। অতীতে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বিজেপি তাই করেছে। যদিও ঘোড়া কেনা বেচা মানে কত দাম দিয়ে এমএলএ কেনা হয়েছে তার কোনো প্রত্যক্ষ প্রমাণ থাকে না, কারণ এটা তো মাদকের কারবারের মতো, যিনি কিনছেন, যিনি বিক্রি করছেন, তারা কেউই তা স্বীকার করবেন না, ফলে তার কোনো প্রত্যক্ষ প্রমাণ থাকে না। কিন্তু একথা সর্বজনবিদিত সত্য, ঘোড়া কেনা বেচা করে বিজেপি সরকার করে। সে কথা বলার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী পাঠিয়ে দেওয়া হলো, অ্যান্টি করাপশন। এই অভিযোগটা তাকেই প্রমাণ করতে হবে। অরবিন্দ কেজরিওয়াল এবং তার সরকারের উপর দিল্লিতে বিজেপি যেভাবে পীড়ন করেছে, তাও তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যখন সুপ্রিম কোর্ট বলল যে নির্বাচিত সরকারই হচ্ছে সর্বেসর্বা, সরকার, কেন্দ্রীয় সরকার মনোনীত উপরাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নর, তার কোনো প্রকৃত প্রশাসনিক ক্ষমতা নেই, সে কথা বলার তড়িঘড়ি 2 সপ্তাহের মধ্যে আইন করে পার্লামেন্ট সে সুপ্রিম কোর্টের সে রায়কে উল্টে দিল। সেটাকেও চ্যালেঞ্জ করা হয়েছে, এই আইনকেও চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু তা এখনো সুপ্রিম কোর্টে বিবেচনাধীন। আমরা দেখবো যে দিল্লিতে এখন বিজেপি সরকারে আসার পর আইনসঙ্গতভাবে সরকারের ক্ষমতা বাড়ানো হয় কিনা। প্রত্যক্ষত
তা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে এখন একই সরকার রইল, তথাকথিত ডাবল ইঞ্জিনের সরকার। সরকার চালাতে অসুবিধা কিছু হবে না, কেন্দ্রীয় সরকার তো এখন আর রাজ্য সরকারের কাজে বাধা দেবে না। কিন্তু আইনগত স্ট্যাচুটরি পরিবর্তনটা করা হয় কিনা সেটা অত্যন্ত কৌতূহলের সঙ্গে আমরা লক্ষ্য রাখবো। দিল্লি সরকারকে কাজে ছোট জগন্নাথে পরিণত করা হয়েছে আইনের দিক থেকে। সম্পূর্ণ প্রশাসনিক ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে সরকারের নিযুক্ত উপরাজ্যপালের হাতে, লেফটেন্যান্ট গভর্নরের হাতে। এই আইনে পরিবর্তন হয় কিনা আমরা দেখব।